আসসালামু আলাইকুম। দুপুরের রান্নাবান্না কিছুটা শুরু করে দিয়েছি আমি। ইন্ডাকশন চুলাতে আমি এখানে মসুরির ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে আমি টমেটো ডাল রান্না করব, উস্তে ভাজি করব, পটল ভাজি করব আর মুরগির মাংস রান্না করব। এখন কিন্তু 10:30টার মতো বাজে। আজ ছিল শনিবার। সুভা কোচিং শেষ করে বাসায় ঢুকছে আর পেছনে পেছনে সুভার বাবাও আসছে। সকালে নাস্তা শুধু আমি করেছি আর আমার ছেলেটা করছে। এখন হচ্ছে যে বাকি আব্বা, সুভার বাবা আর সুভা করবে। তো ছোটোখাটো একটা ঝড়ঝাপটা আমার উপর দিয়ে এখন বয়ে যাবে, আপনারা দেখতে থাকেন। আর বরাবরের মতো আমন্ত্রণ করছি আমি মেহনাজ, ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আজকের ব্লগের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্রিয় আপু আন্টিদের রিকোয়েস্ট করছি, প্রথমেই মনে করিয়ে দিচ্ছি যে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর যারা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ বা ফ্যামিলি ব্লগগুলো ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এতে করে নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগ বা ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি চাইলেই আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারেন। তো যে কথা বলছিলাম যে ছোটোখাটো একটা ঝড় ঝাপটা বয়ে যাবে আমার উপর দিয়ে। তো দেখেন একই সাথে কিন্তু মেয়েকে পরোটা ভেজে দিয়েছি, তাকে পরোটার সাথে খাওয়ার যে ব্যবস্থা মাংস থাকে সেটা দিয়েছি। শ্বশুর আব্বাকে চা, ডিম, টোস্ট বিস্কিট দিয়েছি, যেটা এখন আনলো ওনার পছন্দ মতো। সেই সাথে সুবার বাবাকেও চা বিস্কিট দিয়ে দিলাম। এই তো সবাই এখন নাস্তা করছে মন মতো। আর আমি তো ওদিক থেকে দুপুরে রান্নাবান্না কিছুটা এগিয়ে নেওয়ার জন্য ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম যে বিস্কিটের সাথে কলা খাবেন কি না, তো আব্বা কলা খাবে না। আর সুভার বাবা টোস্ট বিস্কিট নিয়েছে, সাথে আরও এক ধরনের বিস্কিটটা আমি দিয়ে দিলাম। তো সবাইকে দৌড় লাফঝাপ দিয়েই সকালের নাস্তাটা দিয়ে দিলাম। আসলে সুভার বাবা বা আমার শ্বশুর রুটি পছন্দ করে না, ভাতও কেউ খাবে না, যার কারণে কিন্তু শর্টকাট এই চা বিস্কিট আর ডিম এগুলোই থাকে। বাচ্চাদের আর আমার জন্য কিন্তু রুটি পরোটার ব্যবস্থাই থাকে। তো যাই হোক, সকালে নাস্তা শেষ করে পরে পুরোদমে আমি দুপুরবেলা রান্নাবান্নার কাজগুলো করে নিব। আর ইদানিং একটা জিনিস প্রায় লক্ষ্য করছি, সেই জিনিসটা হচ্ছে গিয়ে রান্না করতে গেলে যত ধরনের কাটা বাছা জোগাড় গোছাল যা কিছু থাকে সব কিছু আমি নিজে থেকেই করে নিয়ে যখন রান্নাটা শেষ করি ঠিক তখনই কিন্তু কাজের আপা বাসায় ঢোকে। আচ্ছা, এটা হলে কেমন লাগে বলেন তো, যে আমার কাজ সব কিছু শেষ হয়ে যাবে, এরপরে হেল্পিং হ্যান্ড বাসায় ঢোকে, তারপরে তাকে দিয়ে কী কাজ করানো যায়। তো আজ কয়েকটা দিনই কিন্তু এমনটাই হচ্ছে। যেমন আজই আমি যে রান্নাবান্নাগুলো করছি, আপনারা দেখবেন আজকের ব্লগটা যদি পুরোটাই কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে আমার যখন রান্নাবান্নার শেষের পথে ঠিক তখনই আমার কাজের আপা বাসায় এসেছে। আর এদিক থেকে এই যে ডালটা সেদ্ধ হওয়ার পরে ডালে আমি পানি দিয়ে দিয়েছি, আর উপর থেকে যে গেজাগুলো ফেনাগুলো ওঠে সেটা আমি এভাবে করে চামচ দিয়ে তুলে তুলে ফেলে দিই। এই ময়লাগুলো না ফেললে না ডালের কালারটা একদম ডিসকালার হয়ে যায়। আর শুধুমাত্র পটলটা আমি গতদিন ছিলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে পটলটা আজ তাড়াতাড়ি আমি চুলায় ভাজি বসাতে দিয়েছি, কারণ এক চুলায় তো ডাল হচ্ছে ইন্ডাকশনে, আর অন্যটাই হচ্ছে গিয়ে আমি পটলটা ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন উস্তে যে ভাজি করব, এটা এখন আমি এই যে দুই চুলায় দুইটা দিয়ে তারপর নিচে বসে এখন দ্রুত হাতে ঝটপট করেই আমি উস্তেটাকে কেটে নিচ্ছি। উস্তের সাথে আলু দিব না, কারণ আব্বা হচ্ছে আলু টোটালি পছন্দ করে না, খেতেও চায় না, যার কারণে উস্তেটাকে আমি এইভাবে ভাজি করব। এর মধ্যে আমার পটলটাকে আমি ঝাল পেঁয়াজ দিয়ে তারপরে এই যে নামিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। বাড়িটাকে একটু মুছে নিচ্ছি, কারণ নামানোর সময় একটু তেল টেল লেগেছে, সেটা আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আর এখন হচ্ছে যে উস্তেটা আমি ভাজি করতে বসিয়ে দিব, তার আগে উস্তেটা তো আমাকে ধুয়ে নিতে হবে। তো লবণ দিয়ে আমি একটু চটকায় পানিটাকে, তেতো পানিটা যেটা সেটা আমি ফেলে দিচ্ছি। এভাবে ভাজি করলে উস্তেটা অত বেশি তিতা লাগে না। তারপরে তিতা জিনিস তো একটু তিতা হবে, তিতা স্বাদ যেহেতু এটার সেটা তো থাকবেই। আর এই যে এভাবে করে এই রসটা ফেলে দিলে, ভাজি করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খুবই ভালো লাগে খেতে। তো আমি এখন পানি দিয়ে চটকে চটকে ভালো করে ধুয়ে পানিটাকে চিপড়ে তারপরে এই ঝুড়িটাতে রাখবো। আর এর ভিতরে আমার আজকে রান্নাবান্নার যত ধরনের জোগাড় গোছাল যা কিছু আছে সব কিছুই কিন্তু একা হাতে করে নিচ্ছি। দেখেন এখন এই যে মরিচটাকেও কেটে নিলাম, এর ভিতরে আবার পেঁয়াজ কুচি নাই, একটা পেঁয়াজ কুচি আমার বাসায় নাই, তো সেক্ষেত্রে এখন আমি পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি।
আচ্ছা, পেঁয়াজ কাটতে কাটতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেক আপুরাই কমেন্ট করেন, তো সেটা স্পামে গিয়ে পৌঁছালে কিন্তু আমি আর আপনাদের কমেন্ট দেখতে পাই না বা কমেন্টের রিপ্লাই করতে পাই না। আবার সেক্ষেত্রে দেখা যায় যে আপুরা আমার উপরে অভিমান করে বসে থাকেন যে আমি কেন আপনাদের কমেন্টের রিপ্লাই করছি না। কিন্তু আমার চোখের সামনে যদি কমেন্টটা না আসে তাহলে আমি কিভাবে করব। স্পাম কমেন্ট কিন্তু আপনার জন্য ক্ষতিকর এবং আমার জন্য ক্ষতিকর। আর স্প্যাম কমেন্ট হলে সেটা আমি দেখতে পাই না। তারপরেও আমি অনেক কমেন্ট যেগুলো আমার চোখে পড়ে আমি সেগুলোকে অ্যাপ্রুভাল দিয়ে আমি রিপ্লাই দেওয়ারই চেষ্টা করি। তো এরকম অনেক আপুরাই আছেন, তারা আবার দেখা যাচ্ছে যে আনসাবস্ক্রাইব করেও চলে যাচ্ছেন। হয়তোবা এটা হতে পারে, আমার ধারণা, আবার নাও হতে পারে। তো যাই হোক আপু, এমনটা হলে আসলে আপনারা রাগ করবেন না বা কষ্ট পাবেন না। আমি আমার সামনে দেখা মাত্র যে কোনো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। আর আরেকজন আপু হচ্ছে গিয়ে আমার যে অ্যালুমিনিয়ামের কড়াইটা আছে, কড়াইটার পেছন সাইডটা দেখতে চেয়েছেন। তো আসলে এই ব্লগগুলো তৈরি করা বা ভিডিওগুলো তৈরি করা আমার হচ্ছে আরও 8-10 দিন আগে গিয়ে। তো সেক্ষেত্রে আমি আসলে এই ভিডিওতে দেখাতে পারছি না। তো নেক্সট যে ব্লগগুলি আমার আসবে আমি ইনশাল্লাহ আপু আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করব। তো এই তো দেখতেই পেয়েছে, চুলায় উস্তে ভাজিটা চড়িয়ে দিয়ে এখন হচ্ছে যে আমি মুরগিটাকে কেটে নিব। আজ মুরগিও কাটা নেই, তার মানে যে কয়টা রান্নাবান্না করছি একমাত্র পটল ভাজি বাদে বাকি সব কিছুই কিন্তু কেটে বেছে তারপরে হচ্ছে আমাকে রান্নাবান্না করতে হচ্ছে। আজ যে মুরগিটা রান্না করছি এটা হচ্ছে সোনালী মুরগি। আব্বা এই ধরনের মুরগি বেশি পছন্দ করে, সাধারণত রোস্টের জন্যই কিন্তু এই মুরগিগুলো কেনা হয়। আর আজ লেয়ার মুরগি রান্না করছি না, তো সোনালী মুরগিটাকেই আমি রান্না করব। রান্নার সময় কাটা বাছা জোগাড় গোছাল থাকলে কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। আর এভাবে যদি কেটে বেছে জোগাড় গোছাল করে রান্না করতে যেতে হয় তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু টাইমলি সব কিছু করা যায় না বা অন্য কাজ করতেও কিন্তু লেট হয়ে যায়। আবার এই যে মুরগিটা কাটলাম, মুরগিটা কাটতে ধুতেও কিন্তু একটু সময় লাগবে। আর এর ভিতর কিন্তু উস্তে ভাজিটা হয়ে গেছে আমার। এখন হচ্ছে যে মুরগির জন্য আমি আলু কেটে নিচ্ছি। আমার বাসায় যে কোনো ধরনের মাংস রান্না হলে কিন্তু আলু মাস্ট দিতে হবে। আলু হচ্ছে সুভার পছন্দ, আমার পছন্দ, সুভার বাবার পছন্দ। তো আলু খেতে চায় না, আমার ছেলেটা খেতে চায় না, ও একদম ওর দাদার মতো হয়েছে, মানে টোটালি সে আলু পছন্দ করে না। মাংসের আলু মাঝে মধ্যে আমি যদি একটু ভাতের সাথে ভাত মাখিয়ে দিই, খাইয়ে দিই, তাহলে হয়তো বা খাবে, না হলে খাবে না। এই তো আমার মোটামুটিভাবে সব কিছু এক পাশ থেকে যেমন কেটে ধুয়ে গুছিয়ে নিচ্ছি, অন্য পাশ থেকেও কিন্তু আমি রান্নাগুলো এক এক করে নিচ্ছি। এর ভেতরে আমার টমেটো ডাল রান্না হয়ে গেছে, পটল ভাজি হয়ে গেছে, উস্তে ভাজি হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটাকে চড়িয়ে দিব। তো দেখতে আসলাম যে আব্বা কি করছে। আব্বা হচ্ছে মিজানুর রহমান আজহারির যে বাংলায় অনুবাদ করা যে কোরআন শরীফটা সেটা পড়ছিলেন। তো ওটা পড়তে পড়তে আব্বা ঘুমিয়ে গেছে। তো আমি আবার ভয় পাচ্ছি যে উনি চেয়ার থেকে পড়ে যায় কিনা। তো এইটা আমি যখন আব্বাকে ডাক দিব কি না সেটাও বুঝতে পারছি না, যে ডাক দিলে উনি আবার কি মনে করবে। এটা বলার জন্য ওনার ছেলের কাছে এসেছি, দেখি সেও ঘুমাচ্ছে মুখে প্যাক লাগিয়ে। তো আমার ক্যামেরা অন করা দেখে আসলে সে জেগে গেছে। তো যাই হোক, বললাম যে আব্বাকে চেয়ার থেকে উঠে বেডে শুতে বলো, তো বললো যে না, পড়বে না, থাক, সেও আর ডাকবে না। তো এর ভেতরে দুইটা বাচ্চাকে আমি আইসক্রিম দিলাম, তারা খেলো। আর আইসক্রিমের সাথে যে ধরনের বাটি বা বক্স টক্স যা যা নষ্ট হয়েছে সেগুলো ধুয়ে মেজে এখন আমি পুরা সিঙ্কটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে মুরগি কেটেছি, সব কিছু কাটা বাছা করেছি, সিঙ্কটা বেশ নোংরা হয়ে গেছে। আর আমি যেহেতু রান্না করব, এখনও মুরগিটা উঠিয়ে দেইনি। তো রান্নার কাজ আর এই পরিষ্কারের কাজগুলো আমি একসাথে করে নিচ্ছি, কারণ যে জায়গায় আমি কাজ করব সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু মন বসানোও কষ্ট। তো যাই হোক, সিঙ্ক এরিয়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সাথে কিন্তু চুলাটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। আজ কিন্তু চুলার উপর দিয়েও চাপ যাচ্ছে। তো এই তো এভাবে করেই আমি কাজগুলো শেষ করে নিচ্ছি। প্রায় বলতে পারেন যে আমার দুপুরের রান্নাবান্না কাজকর্ম রান্নাঘরে প্রায় আমি 50% কমপ্লিট করে নিয়েছি। বাকি এখন আছে আমার শুধু হচ্ছে মুরগি রান্না করাটা। আর মুরগি রান্না যখন আমি করব ঠিক ওই সময় কিন্তু আমার কাজের আপা বাসায় আসে। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি রেখেছি, আর এখন এই যে চুলাটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। দুইটা ভাজি চুলাতে করেছি, তো যার কারণে চুলার সাইডটাকে আমি একটু মুছে নিচ্ছি। তেল লবণ হলুদ পড়তে পারে বা পড়েছেও হয়তো বা, এখন আমি সেই জায়গাগুলো মুছে নিচ্ছি ভালো করে।
এই তো এখন হচ্ছে আমি মুরগিটাকে উঠিয়ে দিচ্ছি। আমার কাজকে আমি সহজ করার জন্য সব ধরনের মশলা একসাথে আগে থেকেই আমি পানিতে গুলিয়ে রাখি। তো যাই হোক, মুরগিটা চড়ানোর জন্য আমি তেলের উপরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে আর সবগুলো মশলা একসাথে পানিতে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই যে আমার আপা এসেছে, তো তখন আমি কি কাজ দিব বললাম যে আমার কিছু পরোটা বানানো লাগবে, বাচ্চাদের পরোটা শেষ, তো পরোটাগুলো বানিয়ে দিয়ে যান। তো উনি এখন পরোটা বানাতে বসেছে আর আমি বললাম যে আমি মুরগিটাকে কষিয়ে একটু পানি দিয়ে চুলায় আমি ঢাকনা দিয়ে ঢেকে চাপিয়ে দিয়ে তারপরে আমি আপনার কাছে আসছি। কারণ পরোটা বানানোর সময় হচ্ছে আমার ওনার কাছে থাকতে হয়। উনি একদিক থেকে পরোটা বানায় আর অন্য দিক থেকে হচ্ছে আমি পরোটাগুলোকে ফ্রোজেন করার জন্য যে প্রসেসে আমি করি সেই কাজগুলো আমি করে থাকি। তো অল্প পরিমাণে পানি দিয়ে এখন হচ্ছে যে আমি আলু আর মুরগিটাকে একটু কষিয়ে নিচ্ছি। বরাবর তো রান্নাগুলো প্রতিদিনই করি আর আপনাদের মাঝে প্রতিদিনই শেয়ার করি। তো এই যে আমি মাংসটাকে কষাতে দিয়ে এখন চলে এসেছি আপার কাছে। তো যেভাবে আমি আসলে পরোটাগুলোকে সংরক্ষণ করি, যে উপরে নিচে পলি পেপার দিয়ে মাঝে আমি পরোটা বা রুটিটাকে রাখি, এভাবে করেই কিন্তু আমি ওনার কাজের সাথে সাথে আমি হেল্প করতেই থাকি। আর এরপরে বলেছিলাম যে বেশ কিছু পেঁয়াজ কেটে দিয়ে যাবেন আপা, একটু পেঁয়াজ কাটা ছিল না। আজ যতটুকু পেঁয়াজ আমি কেটেছি সেটা আমি রান্নার কাজে ব্যবহার করে ফেলেছি, ইউজ করেছি। তো আজ হচ্ছে আমাকে পরোটা বানানোর পরে একটু পেঁয়াজ কেটে দিয়ে যাবেন। তো আমি এখন পরোটাগুলোকে ফ্রোজেন করে রাখবো আর উনি এই যে পেঁয়াজ কাটতে বসেছে। এই হচ্ছে আজকের কাজ। আর রান্নার সময় আসলে তো রান্নার কাজগুলো গোছানো যেত, তো এখন যেহেতু এসেছে এই কাজগুলো আমি গুছিয়ে নিলাম। যেটা হলো যে আমার হাজব্যান্ড যে প্যাকটা রেডি করেছে সেটা আমার জন্য কিছুটা রেখেছে। আমার রান্নাঘরের কাজ যেহেতু বেশ কিছুটা গুছিয়ে নেওয়া শেষ হয়ে গেছে, তো আমি গোসলে যাব, তো যার কারণে আমি এই প্যাকটাকে দেখছি। এটার ভেতরে আছে মধু, কফি, চালের গুঁড়া, হলুদ আর হচ্ছে লেবুর রস, এই কয়েকটা উপাদান দিয়ে সেই প্যাকটাকে রেডি করেছে। সে সপ্তাহে 5 দিনই লাগায় আর আমি মাঝে মধ্যে 2-3 দিন লাগাই। তো এখন হচ্ছে যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে আর আমি নামানোর আগে যে গরম মশলা গুঁড়িটা দিয়ে নামিয়ে নিই সেই কাজটা করে নিলাম। তো আপা পেঁয়াজ কেটে দিয়ে চলে গেছে। এখন হচ্ছে যে আমি পেঁয়াজগুলোকে এভাবে বক্সে করে রেখে নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করে রাখবো। তো 2টা বক্সে আমি এভাবে পেঁয়াজটাকে আমি উঠিয়ে নিব। সব কাজ গুছিয়ে আমি নামাজ গোসল শেষ করেছি আর টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আজকের খাবার যা রান্না করলাম সেটা হচ্ছে যে টমেটো ডাল, পটল ভাজি, উস্তে ভাজি আর হচ্ছে যে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই তো। আর ফ্রিজে যে আরও কত রকমের খাবার যে জমা হচ্ছে সেগুলোরও কিছু কিছু করে বের করব। তো এই ছিল আমাদের আজকে দুপুরবেলার খাবার দাবার। বাচ্চাদেরকে খাবার দিয়ে সোফার উপরে বসিয়ে দিয়েছিলাম আর টেবিলে আমি, আব্বা আর সুভার বাবা বসেছিলাম। ফ্রিজ থেকে আরও 2-3 রকমের তরকারি বের করে নিয়েছিলাম, সাথে টমেটোর সালাদও কেটেছিলাম। তো যাই হোক, এভাবে করে দুপুরে খাবারটি শেষ করেছিলাম। আর এখন সন্ধ্যাবেলার ফুটেজ, 3 জনের জন্য চা বানিয়ে নিয়েছি, মশলা চা। চাটা বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে যাচ্ছি আর বিস্কিটও বের করে নিয়েছি। এই ছিল শনিবারের দিনের ব্লগটা। আমার কেমন লেগেছে জানিয়ে প্লিজ আপু আন্টির একটা কমেন্ট করতে পারেন আমাকে। আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারলে আমার কাছেও বেশ ভালো লাগে। তো ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি আর একটানা ভয়েস ওভার করেছে, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি ব্লগ থেকে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।